আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ টপিক ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন এর উদ্যোগ ও এই সংক্রান্ত বিভিন্ন বিতর্ক। অর্থাৎ কিভাবে ভাষার ভিত্তিতে ভারতবর্ষে রাজ্য পুনর্গঠন করা হয়েছিল সেই সম্পূর্ণ ইতিহাসটি। আমরা জানি যে 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর ভারতের লৌহ মানব নামে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে ভারতের বিভিন্ন দেশীয় রাজ্যগুলি ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল। অর্থাৎ আমরা বলতে পারি যে বল্লভভাই প্যাটেলের দৃঢ় ও অনমনীয় মনোভাব এবং কূটকৌশলের দ্বারা এই দেশীয় রাজ্যগুলিকে ভারতের সঙ্গে সংযুক্ত করা সম্ভব হয়েছিল। এর ফলে একদিকে যেমন ভারতবর্ষ ঐক্যবদ্ধ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল, ঠিক এর ফলে কিন্তু কিছু সমস্যারও সৃষ্টি হয়েছিল। দেশীয় রাজ্যগুলিকে যখন ভারতবর্ষের সঙ্গে যুক্ত করা হয় সেক্ষেত্রে ভাষা ও সংস্কৃতিকে গুরুত্ব দেওয়া হয়নি। এর ফলে বিভিন্ন ভাষাভাষী ও সংস্কৃতির মানুষ একই রাজ্যের মধ্যে বসবাস করতে থাকে। কিন্তু ভাষা হলো মানুষের যোগাযোগের মাধ্যম। ভাষার মাধ্যমেই মানুষে ঐক্যবোধ গড়ে ওঠে ও সংস্কৃতির আদান প্রদান ঘটে। কিন্তু বিভিন্ন ভাষাভাষী মানুষ একই রাজ্যের মধ্যে বসবাস করার ফলে বিভিন্ন নতুন নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে। ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যগুলি কিসের ভিত্তিতে তাদের সীমানা নির্ধারণ করা হবে, ভাষার ভিত্তিতে নাকি জাতির ভিত্তিতে? এই বিষয়টি ভারত সরকারের এক নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই জন্য 1948 খ্রিস্টাব্দে বিচারক এস.কে. দরের নেতৃত্বে ভারতে প্রথম ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গড়ে ওঠে। অর্থাৎ ভারতে প্রথম ভাষাভিত্তিক রাজ্য গঠনের জন্য এক কমিশন গঠন করা হয়েছিল। এই কমিশন দীর্ঘ আলাপ আলোচনার পর তার রিপোর্ট পেশ করে এবং রিপোর্টে বলে যে ভারতবর্ষে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করলে সেখানে জাতীয় ঐক্যের ক্ষেত্রে তা বাধার সৃষ্টি করবে। এছাড়াও এর ফলে প্রশাসনিক ক্ষেত্রে বিভিন্ন অসুবিধা দেখা দেবে। তাই এই কমিশন ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের বিপক্ষে মত দেয়। কিন্তু এই সময় ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে, বিশেষত দক্ষিণ ভারতে ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের জন্য আন্দোলন শুরু হয়। এই সময় এই আন্দোলনকে প্রশমন করার জন্য 1948 খ্রিস্টাব্দে জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল ও পট্টভি সীতারামাইয়ার নেতৃত্বে পুনরায় একটি ভাষাভিত্তিক রাজ্য গঠনের জন্য কমিশন গঠন করা হয় এবং এই তিনজনের নাম অনুযায়ী এই কমিশনের নাম হয় JVP কমিটি। অর্থাৎ জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল ও পট্টভি সীতারামাইয়া। এই কমিটিও দীর্ঘ আলাপ আলোচনার পর তারা ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিপক্ষে মত দেয়। কিন্তু এর ফলে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যের পরিস্থিতি জটিল হয়ে ওঠে। বিশেষত দক্ষিণ ভারতে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। মাদ্রাজ প্রদেশের 11টি তেলেগুভাষী জেলাকে নিয়ে গান্ধীবাদী নেতা পত্তি শ্রীরামালু তিনি পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠনের দাবিতে আমরণ অনশন শুরু করেন 1952 খ্রিস্টাব্দের 19 অক্টোবর। প্রথম দিকে জাতীয় কংগ্রেস বা ভারত সরকার এই বিষয়ে কোনো কর্ণপাত করেনি, কিন্তু দীর্ঘ 58 দিন অনশনের পর 15ই ডিসেম্বর তিনি অনশনরত অবস্থায় মৃত্যুবরণ করেন এবং এর ফলে ওই তেলুগুভাষী জেলাগুলিতে বা সম্পূর্ণ দক্ষিণ ভারতে ব্যাপক দাঙ্গা হাঙ্গামা
ও আন্দোলন চলতে থাকে। এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তিনি 18 ডিসেম্বর অর্থাৎ 1952 খ্রিস্টাব্দের 18 ডিসেম্বর তিনি ঘোষণা করতে বাধ্য হন যে অন্ধ্রপ্রদেশকে আলাদা রাজ্য গঠন করা হবে। এছাড়াও তামিল ভাষীদেরকে নিয়ে পৃথক তামিলনাড়ু রাজ্য গঠনের কথাও ঘোষণা করা হয়। 1953 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে এই সিদ্ধান্ত কার্যকরী হয়েছিল। এর ফলে ভারত সরকার ভেবেছিল যে হয়তো এই সমস্যার সমাধান করা যাবে, অর্থাৎ ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের যে আন্দোলন, সে আন্দোলন বন্ধ হবে। পাল্টে এই আন্দোলন আরও জোরদার হয়েছিল। ফলত অন্ধ্রপ্রদেশের যে দাবি ও তামিলনাড়ুর যে পৃথক তামিল রাজ্য গঠনের দাবি, সেই দাবি মেনে নেওয়ার ফলে অন্যান্য রাজ্যে বিভিন্ন ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের দাবি জোরদার হয় এবং এই অন্ধ্রপ্রদেশের সাফল্যের ফলে তারা আরও উৎসাহিত হয়ে পড়ে। এই পরিস্থিতিতে পুনরায় জওহরলাল নেহেরুর উদ্যোগে 1953 খ্রিস্টাব্দে বিচারপতি ফজল আলীর নেতৃত্বে পুনরায় একটি রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করা হয়। এই কমিশনের নেতৃত্বে ছিলেন ফজল আলী, তাই তার নাম অনুযায়ী এই কমিটির নাম হয় ফজল আলী কমিশন। অন্য দুজন সদস্য ছিলেন কে এম পানিক্কর ও হৃদয়কৃষ্ণ কঞ্জরু। এই কমিশন দীর্ঘ আলাপ আলোচনার পর দেশের বিভিন্ন শহরে ভ্রমণ করে সেখানকার মানুষের সাক্ষাৎকার নিয়ে ও বিভিন্ন লিখিত মতামত সংগ্রহ করে তারা 1955 খ্রিস্টাব্দের 30শে সেপ্টেম্বর তাদের সুপারিশ পেশ করেন। সুপারিশে ভাষাভিত্তিক রাজ্য গঠনের পক্ষে মতামত দেন এবং এই সুপারিশকে ভিত্তি করেই 1956 খ্রিস্টাব্দে একটি আইন পাস হয়, রাজ্য পুনর্গঠন আইন বা স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956। এই আইন পাস করে বা এই আইন অনুসারে 1956 খ্রিস্টাব্দের 1 নভেম্বর ভারত সরকার ভাষার ভিত্তিতে 14টি রাজ্য গঠন করে এবং প্রশাসনিক সুবিধার জন্য 6টি কেন্দ্রশাসিত অঞ্চল গড়ে তোলা হয়। এই 14টি রাজ্য ছিল অন্ধ্রপ্রদেশ, আসাম, উড়িষ্যা, কেরল, জম্মু ও কাশ্মীর, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, বিহার, বোম্বাই, মধ্যপ্রদেশ, মহীশূর, মাদ্রাজ, রাজস্থান, উত্তরপ্রদেশ। এই অঙ্গরাজ্যগুলি ছাড়াও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল ত্রিপুরা, মণিপুর, দিল্লি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, মিনিকয়, আমিনদিঘি ও হিমাচল প্রদেশ। যদিও এই কেন্দ্রশাসিত অঞ্চলগুলি পরবর্তীকালে আবার অঙ্গরাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল। এছাড়াও বিশেষত উল্লেখ্য যে এই ভাষাভিত্তিক রাজ্য গঠনের যে প্রস্তাব, সেই প্রস্তাবে কিন্তু বোম্বাই ও পাঞ্জাব প্রদেশকে, সেখানে দ্বিভাষাভাষী মানুষ বসবাস করলেও সেখানে কিন্তু এই রাজ্য দুটিকে ভাগের কোনো প্রস্তাব দেওয়া হয়নি। এর ফলস্বরূপ 1956 খ্রিস্টাব্দের পর বোম্বাই প্রদেশে ব্যাপক আন্দোলন শুরু হয়। বিশেষ করে মহারাষ্ট্রের যে মারাঠি ভাষাভাষী মানুষ ছিল বা মারাঠি জাতীয় অধ্যুষিত এলাকা ছিল, সেখানে সংযুক্ত মহারাষ্ট্র সমিতি গঠন করা হয় এবং গুজরাট ভাষাভাষী অঞ্চলে মহাগুজরাট জনতা পরিষদ গঠন করা হয় এবং এই দুই সংগঠনের মাধ্যমে ব্যাপক আন্দোলন চলতে শুরু করে। আন্দোলনের মাত্রা এমন জায়গায় পৌঁছায় যে বোম্বাই প্রদেশের মুখ্যমন্ত্রী মোরারজি দেশাইকে পদত্যাগ করতে হয়। এছাড়াও
কেন্দ্রীয় অর্থমন্ত্রী সিডি দেশমুখ তিনিও পদত্যাগ করেন এবং এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বাধ্য হয়ে ভারত সরকারকে 1960 খ্রিস্টাব্দে এই বোম্বাই প্রদেশ ভেঙে মহারাষ্ট্র ও গুজরাট নামে দুটি রাজ্য সৃষ্টি করতে হয়। আসাম রাজ্যকে ভেঙে 4টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়। নেফা বা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, যা 1972 খ্রিস্টাব্দে অরুণাচল প্রদেশ নাম ধারণ করে এবং পরবর্তীকালে 1987 সালে স্বাধীন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। এছাড়াও ছিল নাগাল্যান্ড, যা 63 সালে স্বাধীন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল। মেঘালয় 1972 খ্রিস্টাব্দে স্বাধীন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল এবং মিজোরাম 1987 খ্রিস্টাব্দে স্বাধীন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল। অর্থাৎ প্রথমে আসামকে ভেঙে 4টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়েছিল, পরে সেগুলি স্বাধীন অঙ্গরাজ্যের মর্যাদা পেয়েছিল। এছাড়াও 1961 খ্রিস্টাব্দে গোয়া, দমন, দিউ প্রভৃতি যে সমস্ত পর্তুগিজ উপনিবেশ ছিল, সেই পর্তুগিজ উপনিবেশগুলি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে সংযুক্ত হয় এবং গোয়া 1987 খ্রিস্টাব্দে স্বাধীন রাজ্যের মর্যাদা লাভ করে। এছাড়াও 1966 খ্রিস্টাব্দে পাঞ্জাবকে ভেঙে পাঞ্জাব ও হরিয়ানা নামে দুটি নতুন রাজ্যের সৃষ্টি করা হয়। এছাড়া 1975 খ্রিস্টাব্দে সিকিম ভারতের 22তম রাজ্য হিসেবে ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল এবং 2000 সালে উত্তরপ্রদেশ থেকে পৃথক উত্তরাখণ্ড রাজ্য, মধ্যপ্রদেশ থেকে পৃথক ছত্তিশগড় রাজ্য এবং বিহার থেকে পৃথক ঝাড়খণ্ড রাজ্যের সৃষ্টি হয় এবং দীর্ঘ আন্দোলনের পর 1914 খ্রিস্টাব্দে অন্ধ্রপ্রদেশ থেকে পৃথক তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়। এইভাবে ভারতের যে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন, তা দীর্ঘদিনব্যাপী চলতে থাকে এবং বর্তমানেও বিভিন্ন জায়গায় ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের দাবিতে আন্দোলন চলছে। সেই সমস্ত দাবিগুলির ভবিষ্যৎ কী হবে তা আগামী দিনে আমরা জানতে পারব।